এবার সুখী সোনার মৃগো দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। এবার সুখী সোনার মৃগো দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। আচ্ছা অন্নদা, আপনি না হয় ব্রাহ্মই হয়েছিলেন, কিন্তু তাই বলে স্ত্রীকে ত্যাগ করলেন কেন? স্ত্রী তো ৩৩ কোটির মধ্যে একটিও নয়, ওটুকু পৌত্তলিকতা রাখলে কোনো ক্ষতি ছিল না। সে তো ঠিক কথা, স্ত্রীকে পরিত্যাগ করা যায়, কিন্তু স্ত্রী জাতি তো বিদায় হন না। স্ত্রীকে ছাড়লে স্ত্রী জাতি বিশ্বব্যাপী দেখা দেন, স্ত্রী পূজার মাত্রা মনে মনে বেড়ে যায়। তবে তবে আমার কাহিনী অনেকেই জানেন। আমার শাশুড়ি ছিলেন না, শ্বশুর ভয়ঙ্কর হিন্দু ছিলেন। যখন শুনলেন আমি ব্রাহ্ম হয়েছি, আমার স্ত্রীকে বিধবার বেশ পরিয়ে ব্রহ্মচারিণী করে তাকে নিয়ে কাশীতে গিয়ে বসবাস করলেন। পরে শুনেছি হিন্দু শাস্ত্রের সমস্ত দেবতাতেও তৃপ্তি হয়নি, তার উপরে প্ল্যানচেট, ভূত প্রেত কিছুই বাদ দেননি। শুধু আপনি ছাড়া। আমাকে ব্রহ্মদৈত্য বলে বাদ দিল। তুমি কি তার আশা একেবারে ছেড়েই দিয়েছো? আশার অপরাধ নেই, তার পেছনে এত বড় বাহিনী লেগেছে, সে আর টিকলো না। কিরকম? শুনেছি আমার শ্বশুর মারা গেছেন, আমার স্ত্রী এখন পতিত উদ্ধার করে বেড়াচ্ছেন। তুমি তো চরণে গিয়ে একবার পতিত হওগে না? যদি তিনি উদ্ধার করেন। ঠিকানা জানি না। সে ইচ্ছেও নেই। তুমি কি এরকম উড়ে উড়ে বেড়াবে? না হে, সোনার খাঁচার সন্ধানে আছে। খাঁচাওয়ালার অভাব নেই, তবে সোনা পাওয়াটা দুর্লভ বটে। আচ্ছা, আমার কথা পরে হবে, কিন্তু তুমি কি বলো তো? থিওসফি তোমাকে খেলো, মন্ত্রতন্ত্র, প্রাণায়াম, হঠযোগ, ইরা পিঙ্গলা, এই সমস্তই তোমাকে ছাড়বে যদি তুমি বিয়ে করো। তুমি কি মনে করো আমি এসব বিশ্বাস করি? তা এ সমস্ত বিশ্বাসের যোগ্য কিনা সেটা আমাকে পরীক্ষা করতে হবে। অবিশ্বাসকেও তো বিশ্বাসের উপর স্থাপন করতে হয়। বসে বসে তাই করো। মরীচিকে স্থাপনের জন্য পাথরের ভিত্তি গাঁথো। আমি চললুম। কোথায় চললেন? সব সাধনায় নয়। তা তো জানি। একটি পাত্রীর সন্ধান পেয়েছি। তবে যাও, শুভ কাজে বাধা দেব না। তবে যাই। হ্যাঁ গো, মাতাজি যদি হবে তাহলে অমন চেহারা কেন? মাতাজি হতে হলে কেমন চেহারা লাগবে? দেখতে শুনতে তারকা রাক্ষসীর মতো না হলে বুঝি মাতাজি হয় না? তা হবে না কেন? তা না হলে কি এই সমস্ত বয়সে স্বামীর ঘর না করে তোমার মতো বোকা ভোলাবার জন্য মাতাজিগিরি করতে বেরোতো? তাহলে তোমার পিতাজিকে ওই মাতাজিকে ছাড়তো? হ্যাঁ বলি, এত টাকা পেল কোত্থেকে? ওগো, যোগবিদ্যা যারা জানে তাদের যদি টাকা না হবে, চেহারা না হবে, তবে কি তোমার হবে? রসনা
ওর কাছ থেকে ওই মন্তর টন্তর গুলো একটু শিখে নেওয়া যাক না? এই বুড়ো বয়সে মন্ত্র শিখে হবে কি শুনি? কাকে বশ করবে? যাকে কিছুতেই বশ মানাতে পারলাম না। হ্যাঁ, বলি তিনি কে? আগে বশ মানাই, তারপর সাহস করে নাম বলবো। শুনছো মাতাজি? তোমার এই বাড়িতে আমার সুবিধা হচ্ছে না, এর চেয়ে বড় বাড়ি আমাকে দিতে হবে। আমার আর একটি মাত্র বড় বাড়ি আছে, সেটা বড় বটে, কিন্তু তা ভাড়া বেশি দেব, কিন্তু তোমার সেই বাড়িতে আমি কালই যেতে চাই। আগে মাতাজি সে কথা নয়, গত পরশুদিন সেখানে একটি ভাড়াটে উঠেছে, একজন বিধবা স্ত্রী লোক, পশ্চিম থেকে মেয়ের জন্য পাত্র খুঁজতে এসে আমার ওই 49 নম্বরের বাড়িতে উঠেছে। 49 নম্বর? ঠিক আমি যা চাই। তোমার এই বাড়ির নম্বর ভালো নয় বাপ। 22 নম্বর ভালো নয় মাতাজি? কারণটা বুঝিয়ে বলুন। বুঝতে পারছো না? দুইয়ের পিঠে দুই। ঠিক ঠিক বলেছেন মাতাজি, দুইয়ের পিঠে দুই তো বটে, এতদিন তো সেটা ভাবিনি। দুইয়েতে কিছুই শেষ হয় না, 3 চাই, 3। দেখো না, আমরা কথায় বলি 2-3 জনা। ঠিক ঠিক, তা তো বলেই থাকি। যদি দুইয়েতেই সব চুকে যেত, তবে তার সঙ্গে 3 কেন বলবো? বুঝে দেখো। আমাদের কি বা বুদ্ধি, তাই বুঝবো? সবই জানতুম, কিন্তু কিছুই তো বুঝিনি। তাই দুইয়ের পিঠে দুই বলেই আমার মন্ত্র সফল হচ্ছে না। বেঁচে থাকা আমার দুইয়ের পিঠে দুই, মন্ত্র সফল হই আর কাজ নেই। 49-এর মতো এমন সংখ্যা আর হয় না। শুনলে তো গিন্নি? শুনে কি হবে? তোমার 49 তো অনেক কাল হলো পেরিয়েছে। কিন্তু মাতাজিকে কি কালই যেতে হবে সে বাড়িতে? কাল 29 তারিখ, মঙ্গলবার পড়েছে। এমন দিন তো আর পাওয়া যাবে না। ঠিক কথা, কাল 29ও বটে, মঙ্গলবারও বটে। কি আশ্চর্য, তাহলে তো কালই যেতে হবে বটে, তাই ঠিক থাকবে। বেশ, আবার ভুলে যেও না যেন। আগে না মাতাজি। কিন্তু এখন আমি আমার এই নতুন ভাড়াটেদের উঠাই কি করে? পশ্চিম থেকে এসেছে, এখন তারা হঠাৎ বাড়ি বা পায় কোথায়? এক কাজ করলে কেমন হয়, তাদের না হয় আপাতত এই বাড়িতে এনে রাখো, আমরা কিছুদিন না হয় জামাই বাড়ি ওই ঝামা পুকুরে গিয়ে থাকবো। আর ওই মন্তর জানা মেয়ে মানুষকে এ বাড়িতে রেখে কাজ নেই, বিদায় করে দাও। সেই ভালো, তাদেরকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে কালকের মধ্যে ওই 49 নম্বর থেকে এনে এই 22 নম্বরে ফেলা যাক। বলি গিয়ে পাড়ায় প্লেগ দেখা দিয়েছে, ওই 49 নম্বরে প্লেগ হাসপাতাল হবে। বাহ বাহ বাবা বাহ, তোমার কি বুদ্ধি! সেটার জন্যই তো এতকাল টিকে আছি। কি বললে? বললাম, প্লেগে তো কতজনই মারা গেল, সময় মতো সটকে পড়ে আমি বেঁচে গেছি তোমার জন্য। মরণ মিনসের কথা শোনো। প্লেগ, এখন উপায়? ওরে ওরে নীলু, নীলু! আগে চিন্তার কোনো কারণ নেই, বাড়ি আরেকটা আছে আমার, 22 নম্বর, এখনই ওখানে চলে যান। ওখানে প্লেগ নেই তো? আগে না, এটা বৈরাগীর গলি আর ওটা ভেড়াতলা। ভেড়াতলা? আগে প্লেগ নেই। সেই ভালো, সেই ভালো। নীলু, ও নীলু! না হে আসো, তোমার ওই তর্কা লঙ্কারের বক্তৃতা টাটকা লঙ্কার ধোঁয়া, নাকের জলে চোখের জলে করলে
মাথা মুন্ডু কিছু পেলে? বিস্তর টিকি নাড়ো। কথাগুলো যদি তুমি শ্রদ্ধা করে শুনতে তবে বুঝতে। যদি বুঝতাম তবে শ্রদ্ধা করতাম। দেখো আসু, তুমি ফিজিক্যাল সায়েন্সে এমএ দিয়ে এলে। তুমি যে এত ঘন ঘন টিকি নাড়া বরদাস্ত করছো, তা যদি প্রেসিডেন্সি কলেজের চুনকাম করা দেয়ালগুলো দেখতে পায়, তাহলে বিনা খরচায় লজ্জায় লাল হয়ে উঠবে। আচ্ছা, আজকে কি বললো একটু বুঝিয়ে বলো দেখি। পণ্ডিত মশাই পরিণয় তত্ত্বটা ব্যাখ্যা করছিলেন। তত্ত্বটা আমার জানা খুব দরকার হয়ে পড়ছে। তর্কালঙ্কার মশাই বলছিলেন, বিয়ের আগে কন্যার সঙ্গে জানাশোনার চেষ্টা না করাই কর্তব্য। যুক্তিটা কি দিচ্ছিলেন ভালো করে বোঝা গেল না। পণ্ডিত মশাই বলছিলেন, সব জিনিসের আরম্ভের মধ্যে একটা গোপনতা আছে। বীজ যেমন মাটির নিচে অন্ধকারের মধ্যে থাকে, যখন সে অঙ্কুরিত হয় তখন সূর্য, চন্দ্র, আলো বাতাসের সঙ্গে মুখোমুখি লড়াই করবার সময় আসে। বিয়ের আগে কন্যার হৃদয় বিলেতি অনুকরণে বাইরে থেকে টানাটানি না করে তাকে আচ্ছন্ন আবৃত রাখাই কর্তব্য। তুমি নিজে তার উপরে তাড়াতাড়ি দৃষ্টিক্ষেপ করতে যেও না। সে যখন নিজে স্বভাবত অঙ্কুরিত হয়ে তার অর্ধমুকুলিত সলজ্জ দৃষ্টিটুকু তোমার দিকে অগ্রসর করতে থাকবে, তখনই তোমার অবসর। আমার অদৃষ্টে তো সেই পরীক্ষা হয়ে গেছে। বিলাতি প্রথা মতে বিয়ের আগে কন্যার হৃদয় নিয়ে তো টানাহেচড়া করিনি। হৃদয়টা এত অন্ধকারের মধ্যে ছিল যে তার কোনো খোঁজই পেলাম না। তারপরে অঙ্কুরিত হলো কি হলো না তারও কোনো ঠিকানা পেলাম না। এবার উল্টো রকম পরীক্ষা করতে চলেছি। এবার আগে হৃদয়, তারপরে অন্য কথা। অন্নদা, পরীক্ষার দিন? কাল। স্থান? 49 নম্বর বৈরাগীর গলি। নম্বরটা তো ভালো শোনাচ্ছে না। কেন, 49 নম্বর বায়ুর কথা ভাবছো? সে আমাকে টলাতে পারবে না। তুমি হলে বিপদ ঘটত। পাত্রী? কন্যার মা তাকে পশ্চিম থেকে সঙ্গে করে এনেছে। আমি ঘটককে ভালো করে বলে দিয়েছি, আগে কন্যার সাথে ভালো মতো পরিচয় হবে, তারপর বিয়ের কথা হবে। কিন্তু অন্নদা, শেষকালে বহু বিবাহ। তোমাদের মতো আমি নাম দেখে ভড়কাই নেই। যে বহু বিবাহের মধ্যে আর সমস্তই রয়েছে, কেবল বহুটুকু নেই। তাকে দেখে এমন চমকাও কেন ভাই? কিন্তু নীতি বলে তো একটা কথা আছে, বহু বিবাহকে তো বহু বিবাহই বলতে হবে। বটে, তাহলে শোনো, আমার নাম মাত্র স্ত্রী যেখানে আছে, নীতিও সেইখানে আছে। আমার স্ত্রীও ফিরছে না, নীতিও রইল। অতএব আমি এখন ডঙ্কা মেরে বহু বিবাহ করব। ডরাবো না। কে হে রাধে? ব্যাপার কি? আশুবাবু, সেদিন আপনি আমার সঙ্গে মন্ত্র নিয়ে তর্ক করলেন। এক একটা শব্দের যে এক এক প্রকার বিশেষ ক্ষমতা আছে, আমার বোধ হলো আপনি তা সম্পূর্ণ বিশ্বাস করেন না। বলো কি রাধে? তাহলে আসুর অবিশ্বাস করার ক্ষমতা এখনো সম্পূর্ণ লোপ হয়নি? শব্দের মধ্যে শক্তি আছে, এ কথা বাঙালির ছেলে বিশ্বাস করে না। হ্যাঁ, বলুন না অন্নদা বাবু। তাহলে এই যে মারণ, উচাটন, বশীকরণ, এগুলো ব্যাপক গাঁজাখুরি।
তাও কি কখনো হয়? সংসারে কি এত গাঁজা চাষ হতে পারে? পশ্চিম থেকে একজন যোগসিদ্ধ মাতাজি এসেছেন, শুনেছি তিনি মন্ত্রে বলে একেবারে সরাসরি দেখিয়ে দিতে পারেন। দেখতে গিয়েছিলাম, কিন্তু তিনি সকলকে দেখা দেন না। বলেছেন যোগ্য লোক পেলে তিনি তার সমস্ত বিদ্যা দেখিয়ে দেবেন। তা আশুবাবু, আপনি চেষ্টা করলে একবার দেখতে পারেন, নিশ্চয়ই বিফল হবেন না। তিনি থাকেন কোথায়? 22 নম্বর ভেড়াতলায়। 22 নম্বরটা 49-এর চেয়ে ভালো হতে পারে, কিন্তু জায়গাটা ভালো ঠেকছে না। একে বশীকরণ বিদ্যে, তার উপরে ভেড়াতলা। দেখো হে, শেষ পর্যন্ত মাতাজির কাছে মুন্ডুজিটি খুইয়ে এসো না। মুন্ডু নিয়ে ভাবতে হয় না, তুমি বুঝে শুনে 49-এ পা বাড়িও। তুমি ভাবছো 22 একেবারে নির্বিষ? তা নয় হে, বিষের ওপরে 2 মাত্রা চড়িয়ে তবেই 22। আপাদ মস্তক একেবারে জর্জর হয়ে ফিরবে। তবে দেখাই যাক। অন্নদা বলে যে ছেলেটির আজ 49 নম্বরে আসবার কথা, সে কি সেখান থেকে চিনি ঠিক আসতে পারবে? ঘটক বলেছে ছেলেটি আমার নিরুপমাকে ভালো করে দেখে নিতে চায়। কলকাতার ছেলে, কিরকম জানি হয়। মা, একজন বাবু এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। তবে ঠিক হয়েছে, সেই ছেলেটি ঠিক ঠিক চিনে চলে এসেছে। তো আমার নিরুপমাকে কি পছন্দ করবে? লক্ষ্মী ছেলে, কেমন ধুতি চাদর পরে এসেছে। মাতাজি, আপনি যে আমাকে দর্শন দেবেন এ আমি আশাই করিনি। স্নেহ রাখবেন, আশীর্বাদ করবেন, এই অনুগ্রহ থেকে যেন বঞ্চিত না হই। বাবা, তোমার কথা শুনে আমার কান জোড়ালো। আমি নিশ্চয় অনেক তপস্যা করেছিলাম, তাই। মাতাজি, আপনি তপস্যার দ্বারা যে নিরুপমা সম্পদ অর্জন করেছেন, আমাকে তার। আমি তো তোমাকে দেবার জন্যই প্রস্তুত হয়ে এসেছি। এমন যোগ্য পাত্র আমি কোথায় পাই? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মাতাজি, আপনি কৃতার্থ করলেন। আমি যে এত সহজে ফল লাভ করবো এ আমি স্বপ্নেও জানতাম না। বলো কি বাবা, তোমার যত আগ্রহ আমার আগ্রহ তার চেয়েও বেশি। মাতাজি, আমি যে কামনা করে এসেছি আজ কি তার কিছু পরিচয়? পরিচয় হবে নয় কি? তার আগে কিছু খেয়ে নাও। আমার খাওয়া? আপনি আমাকে যথার্থ জননীর মতো স্নেহ দেখালেন। তুমিও আমাকে মায়ের মতো দেখবে। আমার তো কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে হয়েই থাকলে। তুমি ঠিক মতো আসতে পারবে কিনা মনে সন্দেহ ছিল, তাই খাওয়ার আয়োজন বেশি। সন্দেহ ছিল? আপনি আগে থেকেই জানতেন আমি আসবো? তা জানতাম বই কি বাবা। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কি আশ্চর্য, আমি আসবো উনি আগে থেকেই জানতেন। তবু অন্নদার যোগে বিশ্বাস করেন না, এখন বললেই ঠাট্টা করে উড়িয়ে দেবে। এসো বাবা। আসছি মাতাজি। আপনি অপেক্ষা করুন, মাতাজি আসছেন।
ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। অন্য কোথাও হলে গোলমাল করতাম, কিন্তু যে সুন্দর চেহারা দেখলাম তাতে গোলমাল করার জো নেই। ঘটকের কথা শুনে এলাম দেখা করতে, কিন্তু যাকে দেখলাম তাকে কন্যার মা বলে মনে হয় না। এ সমস্তই কোন দেশি দস্তুর ঠিক বুঝতে পারছি না। আহা, কি সুন্দর! মাতাজির বশীকরণ বিদ্যে যেন মূর্তিমতি। এর মুখে কোনো মন্ত্রই বিফল হতে পারে না। বাবা, তুমি তোমার ইচ্ছা মতো জিজ্ঞাসা করো। আপনার কোন কোন বিদ্যের অধিকার আছে জানার জন্য উৎসুক হয়ে আছি। নিরুমা, একটা গান শুনিয়ে দাও তো। গান? এই যে আমার আশার অতীত। আপনি আগেই জানতেন যে গানের চেয়ে বেশি আমি আর কিছুই ভালোবাসি না। অন্নদা থাকলে আজকে বুঝতে পারতো যোগের বল। গাও মা নিরু, গাও। আমার না বলা বাণী ঘন জামিনের মাঝে, আমার না বলা বাণীর তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণীর নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে 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 লুকায়ে বেদনা অধরায় শ্রুনিরে, আমার লুকায়ে বেদনা অশ্রুত বাসি হৃদয় গহনে বাজে বাজে বাজে, আমার না বলা বাণীর ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণীর। আর মন্ত্রের দরকার নেই। বশীকরণের আর কি বাকি রইল? কন্যাটি দেবকন্যা। মাতাজি, আজ যা পাওয়া গেল আমি পরম সৌভাগ্য বলে মনে করছি। মন্ত্রের আর দরকার নেই। মন্ত্র পড়লেই যে মন ভালো হয় তা নয়। গানের মোহিনী শক্তির কাছে কিছুই যায় আসে না। আহা, মেয়েটি ভারী লাজুক। ছেলেটির লজ্জা যেন একটু কম। মন বশ করার কথাগুলো শাশুড়ির সামনে না বললেই তো ভালো হতো। তুমি 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 ঠিক কথাই বলেছো বাবা, ঠিক কথাই বলেছো। আমি বলছিলাম, গানে যে মন বশ হয় সে তো শব্দ মাত্র। মনের সঙ্গে যদি তার যোগ থাকে তাহলে মন্ত্রের শব্দ শক্তিকেই বা মানি না কি বলে? আপনার কি মনে হয় না রূপ রস গন্ধ স্পর্শের চেয়ে শব্দই আত্মার সবচেয়ে কাছের বিষয়? এক আত্মার সঙ্গে অন্য আত্মার মিলনের প্রধান উপায় হচ্ছে শব্দ। মেয়েটি ভারী লাজুক। আপনি কি বলেন? নিরুমা, যা জানতে চাইছে বলো বলো মা। আসলে আসলে প্রথম দিন তো, তাই একটু লজ্জা করছে।
ওর বিদ্যের উজ্জ্বলতা মুখশ্রীতেই শোভা পাচ্ছে। আমি কিছুমাত্র সন্দেহ করছি না। মানিরু, এবার যাও তো, ও ঘরে যাও। দেখো বাবা, ওর তো বাবা নেই, তাই সব কথা আমাকেই বলতে হচ্ছে। তা তোমার যদি মত থাকে তাহলে একটা দিন তো স্থির করতে হচ্ছে। তা আসছে রবিবার যদি স্থির করেন। বলো কি বাবা, মাঝে তো রইল কেবল 2টো দিন, তাছাড়া 5ই দেখে। শুভ দিন দেখতে হবে বই কি, আসল কথা যত শীঘ্র সম্ভব। আসছে অঘ্রাণে, মেয়েটা আমার বিবাহযোগ্য। আমি বিয়েটা সেরে আবার কাশি ফিরে যেতে চাই বাবা। এখন বলো, তুমি রাজি আছো তো? বিলক্ষণ। রাজি না থাকবো তবে এলাম কেন? তো দেওয়া কওয়ার কথা। আপনি কি চান বলুন? আমি আর কি চাইবো, তুমি কি চাও বলো? আমি শুধু চাই বিদ্যে, আর কিছু না। ছেলেটা বেহায়া, শাশুড়ির সামনে বিদ্যে সুন্দরের কথা বলছে, আমার নিরুকে বলে বিদ্যে। পান পাত্রটার কথা বলো বাবা। বলে কি মাতাজি? ওই যে পানপাত্রের কথাটি বললেন, ওটা তো আমার দ্বারা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই পানপাত্রর কথা রইল, ওর জন্য আটকাবে না। এখন বিয়ের কথা তো পাকা। কার বিয়ে? এ মা, তুমি আমাকে অবাক করলে। এতক্ষণ তোমার বিয়ের কথাই তো হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। মস্ত একটা ভুল হয়ে গেছে, না বুঝে জড়িয়ে পড়েছি। এখন কি করা যায়? বুঝতে দেওয়া যাবে না, না না না, একদম বুঝতে দেওয়া যাবে না। এত তারা কিসের? এই বিষয়ে আরেকদিন আলোচনা করবো, এখন আমি আসছি। হ্যাঁ, তুমি আমার মেয়েকে দেখতে চাইলে বলেই তো ওকে আমি তোমার সামনে বের করলাম। তুমি ওর গানও শুনলে। এখন পান পাত্রের কথা শুনেই যদি বেঁকে দাঁড়াও, তাহলে তো আমার আর মুখ দেখার জোর হইল না। ভদ্রলোকের মেয়ের সাথে এমন ব্যবহার করা কি ভালো? হ্যাঁ, আমার মেয়ে তোমার কাছে কি দোষ করেছিল বলো, কি দোষ করেছিল? মা, কি হয়েছে মা? কাঁদছো কেন? সর্বনাশ। অনেক সন্ধান করে তবেই পেয়েছি। আগে বশীকরণ মন্ত্রটা খাটাই। বলো হুরলিং, বলো হুরলিং। হুরলিং। কুড়বং কুড়বং কুড়াং। মালা, ছি, বড় ভয়ঙ্কর। কুড়বং কুড়বং কুড়াং। কি অদ্ভুত শব্দ। বলো কুড়বং কুড়বং কুড়াং। জি, কুরবং করবং করাং। মাথাটা নিচু করো, কপালে সিঁদুর দিতে হবে। সিঁদুর? সিঁদুর কি এই বেশে আমাকে মানাবে? অত শত বুঝি না বাপু, কপালে ওটা দিতেই হবে। দিন। কপালে যে একেবারে লেপটে দিলেন। বলো বজ্র যোগিনী নই নমঃ। বজ্র যোগিনী নই নমঃ। প্রণাম করো। এবার মাতা বজ্রযোগিনীর এই প্রসাদী বস্ত্রখণ্ড মাথায় বাঁধতে হবে। এই বস্ত্রখণ্ডটি মাথায় বাঁধতে হবে? বাড়াবাড়ি যে ক্রমান্বয়ে বেড়ে চলল। দেখুন, আমি আমার মাথায় পাগড়ি বাঁধতে রাজি আছি, এমনকি টুপি। অত শত বুঝি না বাপু, এইটে মাথায় জড়িয়ে দিতেই হবে।
দিন। বলো। কুড়বং করবং করাং। করবং করং করাং। এবার বলো। হটকারিণী ঘটকারিণী নর্ততারিণী ত্রং। হটকারিণী ঘটকারিণী নদনারিণী ত্রং। কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু না। পূর্ব মুখ হয়ে বসো। ডান কানে হাত দাও। এবার দুই কানে হাত দাও। চোখ বোঝো। বলো। হটকারিণী ঘটকারিণী খটকারিণী নর্দতারিণী ত্রং। হটকারিণী ঘটকারিণী নটকারিণী নর্তুণ্ড ত্রং ত্রং। এবার কিছু দেখতে পাচ্ছ? আগে বলুন কি দেখতে পাওয়া উচিত? একটা গর্ত কি দেখা যাচ্ছে না? হ্যাঁ পাচ্ছি, ওই কি অত্যন্ত নিকটেই দেখতে পাচ্ছি। মন্ত্র ফলেছে। গর্থপের পিছে কি একজন আছে? বই কি তার পিছনে একজন আছে। দু হাতে কান চেপে ধরেছে। জোরে চেপে ধরেছে। একটি সুন্দরী কন্যা। পরমা সুন্দরী। ঈশান কোণের দিকে চলেছে। দিক ভ্রম হয়ে গেছে। কোন কোণে যাচ্ছেন ঠিক বুঝতে পারছি না, কিন্তু ছুটিয়ে চলেছেন। গাধাটার হাফ ধরে গেছে। ছুটিয়ে যাচ্ছে নাকি? তাহলে তো আরেকবার। না না, ছুটিয়ে যাবেন কেন? কিরকম যাওয়াটা আপনি স্থির করেছেন বলুন দেখি। একবার এগিয়ে যাচ্ছে, আরেকবার পিছু হটে আসছে। ঠিক তাই, একবার এগোচ্ছেন, একবার পিছোচ্ছেন, পিছোচ্ছেন, এগোচ্ছেন। গাধাটার জিভ বেরিয়ে পড়েছে। তবে মন্ত্র ফুলেছে। এবার সময় হলো। ওলো মাতঙ্গিনী তোরাই। এবার সখী সোনার মেঘো দেয় বুঝি দেয় ধরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ধরা। এবার সখী সোনার মেঘো দেয় বুঝি দেয় ধরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ধরা। ছুটেছিল বিয়াস ভরে মরীচিকা বাড়ির ধরে। ছুটেছিল বিয়াস ভরে মরীচিকা বাড়ির ধরে। ধরে তারে কোমল করে কঠিন ফাঁসি পরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তরা। এবার সখী সোনার মেঘো দেয় বুঝি দেয় ধরা। দয়া মায়া
করিস নে গো, ওদের নয় সে ধারা। দয়ার দোহাই মানবে না গো, একটু পেলেই ছাড়া। দয়া মায়া করিস নে গো, ওদের নয় সে ধারা। দয়ার দোহাই মানবে না গো, একটু পেলেই ছাড়া। বাঁধন কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও তাকে। বাঁধন কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও তাকে। ভুলাও তাকে বাঁশির ডাকে, বুদ্ধি বিচার ভরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তারা। এবার সুখী সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ধরা। বুদ্ধি বিবেচনা একেবারেই যায়নি, অতি সামান্যই আছে বাকি। তা থেকে স্পষ্ট মনে হচ্ছে যে জন্তু জানোয়ারের কথা বলা হলো সে সৌভাগ্যশালী আমি ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু একটু স্পষ্ট করে বলুন দেখি, আমার সম্বন্ধে আপনারা কি করতে চান? তোমার স্ত্রীকে কি মাঝে মাঝে স্মরণ হয়? করে লাভ কি? কেবল সময় নষ্ট। তাকে স্মরণ করে যেটুকু সুখ, আপনাকে দেখে তার চেয়ে অনেক বেশি আনন্দ। কি বললে? না মানে, আচ্ছা এবারে নাম্বারটা একটু বলুন তো। ভাবছো আমরা বুঝি তোমাকে ঠকাচ্ছি? আমরা এই 49 নম্বরে ছিলাম, কাল 22 নম্বরে এসে উঠেছি। সন্দেহ হলে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। উফ, কি ভুল করেছি। এখন অন্নদাকে এনে দিলে সব মিটে যাবে। তবে অন্নদার কপাল ভালো, একবার মনে হচ্ছে ফুলটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলে মন্দ হয় না। কি ভাবছো বাবা? আমরা ভদ্র ঘরের মেয়ে, ঠকাবার জন্য পশ্চিম থেকে আসেনি। ছি ছি, ও কথা বলবেন না। আমি এখন যাচ্ছি, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, আমি শপথ করে বলছি। থাক থাক, তোমার ও শপথে কাজ নেই। অমন আরো একবার করেছিলে। আমি আমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি, আজকের মধ্যে সমস্ত পাকা করে তবে অন্য কথা। প্রণাম। মা, মা। তোমার স্ত্রী যদি তোমাকে স্মরণ করে সময় নষ্ট করেন, তাহলে তার প্রতি আমার উপদেশ এই যে আর অধিক সময় নষ্ট করা উচিত হবে না। হয় ভুলে যান, নয় দেখা দিন। সময়টা মূল্যবান জিনিস। তবে সেই উপদেশই শিরোধার্য। আমি তোমার স্ত্রী সেবিকা শ্রীমতী মহিমোহিনী দেবী। হ্যাঁ, বাঁচালে। আমার মনে যে ভাবোদ্রেক করেছিলে, নিজের স্ত্রী না হলে গলায় দড়ি দিতে হতো। কিন্তু স্বামীর জন্যে এই ব্যাপার কেন? গুরুর কাছে যে বশীকরণ মন্ত্র শিখেছিলাম, আগে তার প্রয়োগ তোমার উপর করে তবেই নিজের পরিচয় দিলাম। এখন আর তোমার নিষ্কৃতি নেই। আর কারো উপরে এই মন্ত্রের পরীক্ষা করা হয়েছে? না, তোমার জন্য এই মন্ত্র এতদিন ধারণ করে রেখেছিলাম। আজ এর আশ্চর্য প্রত্যক্ষ ফল পেয়ে গুরুর চরণে মনে মনে শতবার প্রণাম করছি। মন্ত্রে কি তোমার বিশ্বাস হলো না? বশীকরণের কথা আমি অস্বীকার করি না। এখন একবার এই মন্ত্রগুলো তোমাকে পড়িয়ে নিলেই আমি নিশ্চিন্ত হই। এও বশীকরণেরই অঙ্গ। বন্য মৃগই হোক আর শহরে গাধাই হোক, পোষ মানাবার পক্ষে এটা খুব দরকারি। ওহে অন্নদা, ভারী গন্ডগোল বেঁধে গেছে। তুমি এখানে বসে আছো,
একই সাজ তোমার, খাড়া মালা, ব্যাপার কি? তোমার বলিদান হবে নাকি? হয়ে গেছে। হয়ে গেছে কিরকম? সেসব কথা পরে করব, আগে তোমারটা বলো। আরে তুমি বিয়ের জন্য যে কন্যাকে দেখবে বলে ঠিক করে রেখেছিলে না, সে 49 নম্বরে না উঠে 22 নম্বরে উঠে গিয়েছেন। আমি কন্যার মাকে মাতাজি মনে করে তার সঙ্গে বোকার মতো তর্ক করে গেছি। তারা ঠিক ধরে নিয়েছিল আমি কন্যাটিকে বিয়ে করব। এখন তুমি না গেলে তো উদ্ধার নেই। তা কন্যাটি দেখতে কেমন? দেবকন্যার মতো। তা হোক, বহু বিবাহ আমার মত বিরুদ্ধ। বলো কি? তুমি না সেদিন তর্ক করলে? সেদিনের চেয়ে ঢের ভালো যুক্তি আজ পেয়ে গেছি। একেবারে অখণ্ডনীয়। অখণ্ডনীয়। তো যুক্তিটা কি দেখা যাক। ইনি আমার স্ত্রী, শ্রীমতী মোহিনী দেবী। হ্যাঁ, ইনি তোমার? আপনি আমাদের অন্নদার? কি আশ্চর্য! তাহলে তো হতে পারে না। হতে পারে না কি বলছো? হয়েছে। হতে পারে না আবার কি? একবার হয়েছে, এই আবার দুবার হলো, আর তুমি বলছো হতে পারে না। না না, আমি তোমাকে বলছি না, আমি বলছি 22 নম্বরে কি হবে? সে আর শক্ত কি, সহজ উপায় আছে। কি বলো দেখি? বিয়ে করে ফেলো। সমস্ত বিসর্জন দেব? আমার প্রাণায়াম, হঠযোগ, মন্ত্র সাধন? ভয় কি? তুমি যেগুলো ছাড়বে আমি সেগুলো গ্রহণ করব। সে যাই হোক, তোমার বশীকরণটা কিরকম হলো? নিতান্ত কম হয়নি। এটাও তোমার ঠাট্টা করার একটা বিষয় হলো? আর ঠাট্টা চলবে না। তাহলে বলো দেখি কিরকম? আমারও বশীকরণ হয়ে গেছে। চললেম, 1 ঘন্টার মধ্যে যাবার কথা। কথাটা পাকা করে আসি। সবে আয় তোরা, এবার সুখী সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা। আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। ফাঁসি পরা, আয় গো তোরা